রেকর্ড
হ্যালো, পিপিটি দেখা যাচ্ছে কি? আমাকে একটু মেসেজ করে জানাবেন। হ্যালো, পিপিটি দেখা যাচ্ছে? হ্যালো, একটু মেসেজ করে আমাকে জানাবেন। বেশ, ঠিক আছে। আমি আজকে ক্লাসটা শুরু করব। দেখুন, আপনাদের আমি বিভিন্ন ধরনের গঠনের উপর বিভিন্ন নদী নকশা এবং সেই সংক্রান্ত আহ, যে বিষয় সেগুলো আলোচনা করেছি, তার পরবর্তী অংশটা আজকে করাবো। ঠিক আছে, তো আপনারা একটু রেসপন্স করবেন আমার সাথে সাথে, বুঝতে পারছেন কি পারছেন না একটু তাড়াতাড়ি করবেন। আহ, সেই মতো আমি আপনাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা আহ, একনত গঠন এবং ভাঁজ গঠন এই দুটো কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা হরাইজন্টাল স্ট্রাকচারের উপর কিভাবে কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে সেটা দেখব। তো আহ, মহাদেশীয় যে সেলড অংশ বলতে সেলড হচ্ছে ভূখণ্ডের সব থেকে প্রাচীন ভূমিরূপ, এবং সেই শিল্ড অংশে কিছু অনুভূমিক পাললিক শিলাস্তর দেখা যায়। আমরা কিসের কথা বলছি? হরাইজন্টাল স্ট্রাকচারের কথা বলছি। তাহলে হরাইজন্টাল স্ট্রাকচার তার মানে ভূপৃষ্ঠের সাথে অনুভূমিকভাবে যে গঠনটা তৈরি হয়েছে। তো কল্পনা করুন, একটা পললের যে লেয়ার, একটার পর একটা যে লেয়ারগুলো তৈরি হয়, সেটা কিন্তু অনুভূমিকভাবে একটার উপরে আরেকটা তৈরি হয়। এই জন্য আমরা সরাসরি পাললিক শিলাস্তরকে হরাইজন্টাল স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারি। ভূপৃষ্ঠের সাথে অনুভূমিকভাবে এটা হয়, এটা তৈরি হয়, এবং তারপরে সেখানে ভূ আন্দোলন হয়, পাললিক শিলাস্তর উত্থিত হয়, অনুভূমিকভাবে অবস্থান করে। যেহেতু যখনই অনুভূমিকভাবে অবস্থান করছে, তখনই আমরা এটাকে হরাইজন্টাল স্ট্রাকচার বলছি। তাহলে কি শুধুমাত্র পাললিক শিলাস্তরে এটা হয়, আর কোথাও হয় না? না, অনুভূমিক শিলাস্তর আরও একটা জায়গায় পাওয়া যেতে পারে, যেখানে ফিশার ভলকানিজম হয়, অর্থাৎ বিদার অগ্নুৎপাত। বিদার অগ্নুৎপাত মানে যে অগ্নুৎপাতে লাভা ধীরে 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 বেরিয়ে এসে ভূপৃষ্ঠের ওপরে সঞ্চিত হয়, পরপর পরপর সঞ্চিত হয়, উপর উপর সঞ্চিত হয়, তখন তাকে বিদার অগ্নুদ্গম বলে। তো সেই বিদার অগ্নুদ্গমের ফলেও কিন্তু একটার পর একটা ধাপের সৃষ্টি হয়। বিদার অগ্নুদ্গমের ফলেও সেই ধাপ সৃষ্টি হয়। তো সেইটা খুব গুরুত্বপূর্ণ যে যেহেতু পরপর পরপর ধাপ তৈরি হচ্ছে, অনুভূমিকভাবে ধাপ তৈরি হচ্ছে, তখনও কিন্তু আমরা সেখানে একটা অনুভূমিক গঠন পাচ্ছি, সেখানেও একটা হরাইজন্টাল স্ট্রাকচার পাচ্ছি। তাহলে পাললিক শিলাতেও পাচ্ছি, আবার আগ্নেয় শিলার ক্ষেত্রেও পাচ্ছি, কিন্তু পাললিক শিলাস্তরের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, একমাত্র কি পাললিক শিলাস্তরে হরাইজন্টাল স্ট্রাকচার দেখা যায়, অথবা হরাইজন্টাল স্ট্রাকচার কোন ধরনের শিলাস্তরে বেশি দেখা যায়? বা অপশানে দেখবেন দুটো তিনটে করে থাকবে, কোন কোন শিলাস্তরের উপর অনুভূমিক গঠন দেখা যায়, হরাইজন্টাল স্ট্রাকচার দেখা যায়। সেখানে পাললিক শিলা, আগ্নেয় শিলা থাকবে, পাললিক শিলা রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, ঠিক আছে, আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা, এরকম ভাবে অপশনগুলো থাকবে। তো যে অপশনটাতে পাললিক এবং আগ্নেয় শিলা থাকবে, সেইখানে আপনাদের কিন্তু এটা চুজ করতে হবে। তো এইরকম কনসেপচুয়াল জায়গা থেকে বিভিন্ন রকম এমসিকিউ হতে পারে। তাহলে এটা হলো।
এবার আমরা এটা থেকে কি বলতে পারি, এর কি কি বৈশিষ্ট্য আছে? প্রথমত, ভূপৃষ্ঠটা প্রায় সমতল ধরনের হয়। ভূপৃষ্ঠটা প্রায় সমতল ধরনের হয় এবং একটার পর একটা লেয়ার, একটার উপর একটা লেয়ার কিন্তু পরপর পড়ে থাকে এবং ১ থেকে ২০ ডিগ্রি কোণে, ম্যাক্সিমাম ১ থেকে ২০ ডিগ্রি, দেখুন একদম 0 ডিগ্রিও হতে পারে। যদি অনুভূমিক স্তরের সাথে অনুভূমিকভাবে থাকে, আমাদের ভূপৃষ্ঠের সাথে অনুভূমিকভাবে থাকে, তাহলে সেটা 0 ডিগ্রি কোণে থাকতে পারে। আর ম্যাক্সিমাম সেটা কত থাকবে? ২০ ডিগ্রি। ম্যাক্সিমাম ২০ ডিগ্রি। তার বেশি কিন্তু থাকবে না। তো এটা হলো। এবং আর কি দেখতে পাওয়া যায়? কঠিন শিলাস্তর, কোমল শিলাস্তর এখানে কিন্তু পরপর সজ্জিত থাকে। মেসা, বিউট, টেবিল ল্যান্ড এখানে দেখতে পাওয়া যায়। বৃক্ষরূপী জলনির্গম প্রণালী এখানে তৈরি হয়। ঠিক আছে? বৃক্ষরূপী জলনির্গম প্রণালী তৈরির এখানে অনেকগুলো কারণ আছে। সাধারণত সমতল অঞ্চলেতেই এই ধরনের প্যাটার্নটা দেখতে পাওয়া যায় ইত্যাদি। এর আগে আমরা জাফরি রুপির কথাটা এর আগে পড়েছি যে ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে, ইউনিক্লাইনার বা একনত অঞ্চলে, সেখানে মূলত জাফরি রুপি দেখতে পাওয়া যায়। তো জাফরি রুপি এই জায়গাতে দেখা যায়, বৃক্ষরূপী হরিজন্টাল স্ট্রাকচারে দেখা যায়। তো এই যে জায়গাগুলো এমসিকিউ তৈরি হওয়ার কিন্তু এটা জায়গা। আপনাদের আগেও বলেছি যে 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 এই জায়গাগুলো থেকে এমসিকিউ তৈরি হতে পারে। তো এইগুলো কিন্তু আপনারা পড়ার সময় একটু আলাদা করে গুরুত্ব দেবেন যে এই এই টপিক এই টপিক এরকম। এবং যখন প্রত্যেকটা লাইন দেখুন, নোটস যেগুলো তৈরি করা আছে, লাইনে একটা দুটো করে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে। আমি ক্লাসের মধ্যে আপনাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা দিচ্ছি, আপনারা ক্লাসটা একটু রেগুলার ফলো করবেন, রেকর্ডেড সেশনটা বারবার দেখবেন। যারা একটু বিভিন্ন কাজের মধ্যে থাকে, আমি বলি যে আপনারা রেকর্ডেড সেশনটা ভালো ভালো করে শুনে নেবেন, বারবার শুনে নেবেন, যদি না পড়ার কম সময় থাকে। এবং এই যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি আপনাদের, যে এই জায়গাগুলোর উপর আলাদা করে ফোকাস করবেন, এমসিকিউ তৈরি হওয়ার জায়গা, সেগুলো কিন্তু একটু ভালো করে পড়বেন। ডিটেলে নোট রাখার এটাই কিন্তু মাধ্যম। দেখুন, আমি আপনাদের ওয়ান লাইনার দিয়ে দিতে পারি, আমি আপনাদের শর্ট নোট দিতে পারি, কিন্তু শুধু সেটা করলে হবে না, আপনার কনসেপচুয়াল ক্ল্যারিটিটা কিন্তু প্রয়োজন। তো যার জন্য এটা রাখতে হবে। এবার দেখুন, একটা হরাইজন্টাল স্ট্রাকচারে, একটা অনুভূমিক স্ট্রাকচারে ভূমিরূপের বিবর্তনের সাথে সাথে কি ধরনের সেখানে ভূমি রূপগুলো তৈরি হয়, ক্ষয়চক্রের বিভিন্ন সাথে সাথে কি রকম ভূমিরূপ তৈরি হয়। তো ক্ষয়চক্রের যে প্রথম অবস্থা, যৌবন অবস্থা, প্রথমে ভূমিরূপটা তৈরি হলো। ভূমিটা মোটামুটি সমতল থাকে এবং ভূমির যে একটা সাধারণ ঢাল, সেই ঢালটা অনুযায়ী একটা নদী তৈরি হয়। আমরা সকলেই জানি এটাকে আমরা অনুগামী নদী বলি, যেটা ভূমির প্রাথমিক ঢাল মূল ঢাল অনুসারে পড়ছে। কনসিকুয়েন্ট স্ট্রিম এটাকে বলা হয়, কনসিকুয়েন্ট রিভার আমরা এটাকে বলি। তো এই কনসিকুয়েন্ট রিভার, এটা ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হওয়া শুরু হলো। এটা হচ্ছে একদম প্রথম অবস্থা, যেখানে ভূমিরূপের খুব একটা বন্ধুরতা থাকছে না, সাধারণভাবে এটা তৈরি হলো। তারপর কি হলো? যেখানে একটু উচ্চতা বেশি, সেখানে অনুগামী নদী নিম্নক্ষয় করে গভীর খাত তৈরি করো, গভীর খাত তৈরি করে। এবং তারপর একটা সময় এখানে মেসা তৈরি হয়, মেসা তৈরি হয়। এবং মেসা মানে কি? আমরা জানি এটাকে টেবিল ল্যান্ড বলা হয়, মেসা, টেবিল ল্যান্ড। তো তারপরে ধীরে 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 যৌবন অবস্থার শেষ দিকে যত পৌঁছায়, তত কিন্তু বন্ধুরতা বাড়ে। যৌবন অবস্থার শেষে বন্ধুরতা বাড়ে। এরপর উপত্যকা প্রশস্ত হয়। নদী, একটা নদী রয়েছে, তার পাশে আরো একটা নদী রয়েছে। তো উপত্যকাটার কিন্তু, নদীর যে উপত্যকা, সেটা আস্তে আস্তে চওড়া হতে থাকে এবং ধীরে ধীরে দুটো নদীর যে মধ্যবর্তী অঞ্চল, সেটা কিন্তু কমতে থাকে, কারণ উপত্যকাটা চওড়া হচ্ছে।
কিছু কিছু এক্সাম্পল বলা আছে যে নদী যখন বেলে পাথর বা চুনা পাথরের উপর দিয়ে প্রবাহিত হয়, কিছুটা কঠিন, সেখানে পার্শ্বক্ষয় কম হয়। আবার কাদা পাথর যদি হয়, যদি সেল হয়, সেই কিছুটা নরম শিলা, সেখানে নদীর পার্শ্বক্ষয় বেশি হয়। ঠিক আছে? এই দুটো ধরনের পার্থক্য হতে পারে। এটা আপনাদের জানা যদিও যে এইগুলো নরম পাথর। এবার ধরুন এখান থেকে কিরকম আ এমসিকিউ তৈরি হয়। যে যদি শিলাস্তর কোমল হয়, কোমল শিলাস্তরে নদীর উপত্যকার আকৃতি কেমন হয়? নদী উপত্যকা সংকীর্ণ হয়, আই আকৃতির হয়, ভি আকৃতির হয়, প্রশস্ত হয়, নান অফ দি অ্যাবভ। এরকম ধরনের অপশন দেয়া হবে। তো তখন আমরা এইভাবে এরকম ধরনের আনসারগুলো দেব যে প্রশস্ত হয়, পার্শ্ব ক্ষয় বৃদ্ধি পায়, উপত্যকা প্রশস্ত হয় যদি নরম শিলা হয় তখন। এবার অনেক সময় কি দেখা যায়, এখানে একটা খুব সুন্দর টার্ম ইউজ করা আছে, যে টার্মের কথা আমি আপনাদের বলি, যে টার্ম বেসড কোয়েশ্চেন পাবেন। স্কার্প স্লোপ সেলফ টোপোগ্রাফি। স্কার্প স্লোপ সেলফ টোপোগ্রাফি। এখানে একটা ঘটনা ঘটে। ধরুন ওপরে কঠিন শিলাস্তর রয়েছে, নিচে কোমল শিলাস্তর রয়েছে। যদি কোমল শিলাস্তর বেশি ক্ষয় পেয়ে যায়, উপরে কঠিন শিলাস্তর, নিচে কোমল শিলাস্তর, নিচে কোমল শিলাস্তর বেশি ক্ষয় পেয়ে গেল, তাহলে কি হবে? ক্ষয় পেতে 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 উপরে কঠিন, উপরে মাথাটা বড় ভারী, নিচেটা সরু হয়ে গেছে। একটা সময় কিন্তু সেটা ধসে পড়তে পারে। এবং এরকম হলেই ভৃগু যেটা, যেটা উঁচু ঢিপির মতো অংশ, সেটার পশ্চাৎ অপসারণ ঘটবে। পশ্চাৎ অপসারণ ঘটবে। ভৃগু পিছনের দিকে সরতে থাকবে ক্ষয়ের ফলে। নিচেটা ক্ষয় বেশি হলো, ওপরটা একটু ধসে গেল, এরকম ভাবে পিছাতে থাকবে। এইবার যখন পিছাতে থাকবে, পিছাতে পিছাতে একটা প্ল্যাটফর্মের মতো অংশ দেখতে পাওয়া যাবে, একটা ধাপের মতো অংশ দেখতে পাবো আমরা। একটু কল্পনা করুন, ঠিক যেমন ওয়েভ কাট প্ল্যাটফর্ম হয়, একটা ভৃগু, একটা বড় উঁচু ঢিবি, সেটা আস্তে আস্তে ক্ষয়ের ফলে পেছনের দিকে সরছে বা ক্ষয়ে যাচ্ছে তার সামনের দিকের অংশটা। তাহলে তার গোড়াতে একটা কিছুটা উঁচু মতো ভূমিরূপ আমরা দেখতে পাবো অবশিষ্টাংশ রূপে। সেই ধাপ, সেই অংশটা আমরা দেখতে পাবো। এখানে এই যে এটাকে বলা হচ্ছে স্কার্প স্লোপ সেলফ টোপোগ্রাফি। এখানে কিছুটা ছবিটা দেয়া রয়েছে, যে এখানে ধরুন উপরের যে ধাপটা দেখুন, ১ নম্বর উপরের যে ধাপ, তারপরে ২ নম্বর ধাপ, তারপরে ৩ নম্বর ধাপ। ৩টে ধাপ আপনারা ছবিতে দেখবেন ১, ২, ৩ করে দেয়া আছে। তো প্রথমের ধাপটা এত ছোট হলো কি করে? এটা ক্ষইতে ক্ষইতে পেছনে সরে গেছে। ২ নম্বর ধাপটা আরেকটু কম পেছনে সরেছে। ৩ নম্বরটা আরেকটু কম। তো এই ৩টে ধাপ তৈরি হয়েছে পশ্চাৎ অবসান। তো এগুলোকে এক একটা স্ক্রাব বলা হচ্ছে, এবং এই পুরো ভূমিরূপটাকে বলা হচ্ছে স্ক্রাব স্লোপ সেলফ টোপোগ্রাফি। এখন এখানে এটা বুঝতেই পারছেন, এখানে ডাইরেক্ট এখান থেকে এমসিকিউ তৈরি হবে যে স্ক্রাব স্লোপ সেলফ টোপোগ্রাফি জিনিসটা কি। তো এটা হরিজন্টাল স্ট্রাকচারে দেখা যায়। কেন দেখা যায়? কারণ হরাইজেন্টাল স্ট্রাকচারেই কিন্তু এই ধাপ সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। এক একটা লেয়ার, এই যে ফার্স্ট লেয়ারটা ক্ষয়ে গেল, তারপরে সেকেন্ড লেয়ারটা ক্ষইছে, তারপর থার্ড লেয়ারটা ক্ষইছে। এটা কিন্তু লেয়ারগুলো আছে বলেই, এটা অনুভূমিক বলেই সম্ভব হচ্ছে। সুতরাং এটা হরিজন্টাল স্ট্রাকচারের একটা নির্দিষ্ট ভূমিরূপ হচ্ছে স্ক্রাবস অফ সেলফ টোপোগ্রাফি। এবার হচ্ছে এক্সাম্পল। আমি আপনাদের বলেছি আগেও, জিওগ্রাফি কিন্তু এক্সাম্পল আছে বলেই, বাস্তবে আছে বলেই তবে এটা আমরা বইতে পড়ছি। সুতরাং বাস্তবে এটা কোথায় আছে সেটা থেকে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক বিষয়। কলোরাডো, উটা, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্রের এইসব অঞ্চলে ক্যানিয়ন যেগুলোতে রয়েছে, সেখানে এরকম দেখতে পাওয়া যায়। এখন ক্যানিয়ন কাকে বলে আমাকে একটু বলতে পারবেন? ক্যানিয়ন কাকে বলে? কাদের জানা আছে একটু বলুন। ক্যানিয়ন কাকে বলে? আশা করছি এটা প্রত্যেকেরই জানার কথা। আমাকে একটু মেসেজ করে জানাবেন। ক্যানিয়ন, ক্যানিয়ন আমরা কাকে বলবো?
ক্যানিয়ন। বেশ, আতিউর বলেছেন শুষ্ক অঞ্চলে গিরিখাত, একদম ঠিক বলেছেন। তো এই আমেরিকা যুক্তরাষ্ট্রে এই যে গিরিখাত রয়েছে, এরকম ক্যানিয়ন, শুষ্ক অঞ্চলে, শুকনো অঞ্চলে যে ভূমিরূপ রয়েছে, সেখানে কিন্তু এরকম ধরনের স্কার্প স্লোপ সেলফ টোপোগ্রাফি দেখা যায়। ঠিক আছে, গ্র্যান্ড ক্যানিয়নের কথা আমরা পড়েছি। তো সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা এরকম ধাপযুক্ত ভূমিরূপ, স্কার্প স্লোপ সেলফ টোপোগ্রাফি দেখতে পাবো। তো এটা মাথায় ঢুকিয়ে নেবেন, হরিজন্টাল স্ট্রাকচার দেখা যায়, এবং স্পেসিফিক এরকম আমেরিকা যুক্তরাষ্ট্রে কিছু জায়গা রয়েছে সেখানে দেখতে পাওয়া যায়। হলো আর একটা এখানে ভূমিরূপ, সেটা কি? সেটা হচ্ছে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড কি? ওই যে একটা মঞ্চের কথা আমি বলছিলাম, একটা মঞ্চ, কারণ পিছনে সরছে মানে সেটা কিন্তু ১০০% একদম সাফ হয়ে যাচ্ছে না। ভৃগুটা যে পিছনে সরছে ক্ষইতে ক্ষইতে, তার গোড়াতে একটা কিছুটা উঁচু অবশিষ্টাংশ রয়ে যাচ্ছে, একটা ধাপ, একটা মঞ্চের মতো। মঞ্চ কেমন হয়? আমাদের ভূমিরূপের সাথে ভূমি, আমাদের যে ভূমি, আমাদের যে মাটি, তার থেকে একটু উঁচু হয় মঞ্চ, তাকে আমরা মঞ্চ বলি, কারণ সেটা ভূমি থেকে একটু উঁচু। তো এই যে ক্ষয়ে গেল, ক্ষয়ে যাওয়ার ফলে ভূমি থেকে একটু উঁচু অবশিষ্টাংশ রয়ে যায়, ক্ষয়ীভূত অংশের নিচের দিকটা একটু উঁচু হয়ে থাকে, একটু মঞ্চের মতো হয়ে থাকে, সেই অংশটাকে আমরা বলছি এসপ্ল্যানেড। তাহলে আরো একটা টার্ম আমরা পেলাম, আরো একটা ভূমিরূপ আমরা পেলাম, যে এসপ্ল্যানেড কোথায় দেখা যায়। তাহলে এসপ্ল্যানেড হরিজন্টাল স্ট্রাকচারে, ভৃগুতটের পশ্চাদপসারণের ফলে নিচে মঞ্চের মতো যে অংশ, তাকে আমরা এসপ্ল্যানেড বলছি। ঠিক আছে, এই ছবিটার মধ্যেও আছে, আমরা নেক্সট পেজে এখানে বলা হয়েছে যে এসপ্ল্যানেড, মঞ্চটাকে বলা হচ্ছে এসপ্ল্যানেড। এরপর আরেকটা টার্ম, স্ট্রিপ সারফেস, চাঁচন পৃষ্ঠ। ওপরের কোমল অংশ যখন ক্ষয়ে যায়, কঠিন শিলার উপর একটা মালভূমির মতো ধাপযুক্ত অঞ্চল তৈরি হয়। সেই যে সরে যাওয়া, উপরের কোমল শিলা সরে গিয়ে নিচের কঠিন শিলা বেরিয়ে এসে মালভূমির মতো একটা অংশ তৈরি করলে তাকে আমরা বলছি স্ট্রিপড সারফেস, চাঁচন পৃষ্ঠ। কেন চাঁচন পৃষ্ঠ? কারণ উপরের অংশটা অপসারিত হয়ে গেছে। আমরা যেমন ভূখণ্ডের উপরে, ভূমিরূপের উপরে, ভূমির উপরের অংশ চেঁচে সরিয়ে দিতে পারি, চেঁচে দিই। কেন চেঁচে দিই? চেঁচে দেওয়া মানে কি? উপরের অংশটাকে উৎখাত করে দেয়া, সরিয়ে দেয়া, স্ট্রিপড করে দেয়া। তো এখানেও ওপরের কোমল শিলাটা স্ট্রিপড হয়ে গিয়েছে, সরে গিয়েছে, ভেতরের কঠিন শিলা বেরিয়ে এসেছে, তাকে আমরা বলছি স্ট্রিপড সারফেস। হলো। নেক্সট, এটা এটা কিন্তু যৌবন অবস্থার ভূমিরূপ, মনে রাখবেন। এটাও আরো যদি কঠিন প্রশ্ন করা হয় তখন জিজ্ঞাসা করা হতে পারে যে হরাইজন্টাল স্ট্রাকচারে যখন যৌবন পর্যায়ে, তখন কি ধরনের ভূমিরূপ কোনগুলো দেখতে পাওয়া যায়, বা স্ক্রাপস অফ সেলফ টোপোগ্রাফি, এটা হরিজন্টাল স্ট্রাকচারের কোন অবস্থার ভূমিরূপ, যৌবন, পরিণত, বার্ধক্য, নাকি কোন অবস্থায় এই ভূমিরূপটা দেখা যায়। তো প্রশ্ন এখান থেকেও হতে পারে, আমাদের গুরুত্ব দিতে হবে এটাতে। বেশ, তাহলে এগুলো যৌবনের পরিণত অবস্থাতে কি ধরনের ভূমিরূপ তৈরি হয়, এটা খুব ইজি, এখানে খুব বেশি টার্ম নেই। অনুভূমিক গঠনে যত জলনির্গম প্রণালী, আস্তে আস্তে আমরা কি বললাম, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী দেখা যায় হরিজন্টাল স্ট্রাকচারে, তাহলে আরো অনেক শাখা প্রশাখা আমরা দেখবো, বিস্তারিত হয়ে গেছে, নদী বিন্যাসটা আরো পরিণত হয়ে গেছে, এবং একটা নদীর সাথে আর একটা নদীর যে দূরত্ব, সেটা কিন্তু কমে গেছে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছু বলবেন? রিনা কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন, কিছু বলার থাকলে মেসেজ করতে পারেন। আচ্ছা, তাহলে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী আসার ফলে অঞ্চলটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ছিন্ন ভিন্ন হয়ে যায় কেন? নদী দ্বারা, নদী দ্বারা একটা অঞ্চল পার্শ্ববর্তী অঞ্চলের থেকে পৃথক হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যায়।
ভূমিরূপ আরো বন্ধুর হয়ে পড়ে, মেসা বিউট পশ্চাৎ অপসারণ করে শঙ্কু আকৃতির পাহাড়ে পরিণত হয়। শঙ্কু আকৃতির পাহাড়ে আলটিমেটলি সেটা পড়ে থাকে। ঠিক আছে, পার্থক্য অবস্থা, ওল্ড স্টেজ। ভূমির বন্ধুরতা, ঢাল ক্রমশ কমতে থাকে এবং কমতে কমতে একটা অবশিষ্টাংশ তরঙ্গায়িত প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। অর্থাৎ ঠিক আমরা ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে অবস্থাটা দেখতে পাই, সেই অবস্থাটা কিন্তু এখানে বিরাজ করে। ঠিক আছে, একটু যদি আপনারা ভাবেন যে এই হরিজন্টাল স্ট্রাকচারটা প্রথমে আমরা যেমন সাধারণ ক্ষয়চক্র নর্মাল সাইকেল অফ ইরোশনে যেরকম দেখি, সেটা এখানেও আমরা সেরকম দেখতে পাচ্ছি। প্রথমে কয়েকটা নদী রয়েছে, সব খুব বেশি নদী নেই, ভূমিরূপটা প্রায় বন্ধুরও নয়, যৌবন অবস্থার শেষ দিকে কিছুটা বন্ধুর ভূমিরূপ তৈরি এবং তার সাথে সাথে এই স্ক্রাবস অফ টোপোগ্রাফি, স্প্ল্যানেড, স্ট্রিপ সার্ফেস এগুলো তৈরি হচ্ছে। পরিণত পর্যায়ে জায়গাটা আরেকটু বন্ধুরতা বাড়ছে, শঙ্কু আকৃতির অবশিষ্টাংশ পাহাড় পড়ে থাকছে মেসাবিউট। মেসাবিউটটা কিন্তু এখানে প্রথম ভূমিরূপ ছিল, সেটা পরিণত পর্যায়ে গিয়ে আর মেসাবিউট টেবিল ল্যান্ড থাকছে না, টেবিল ল্যান্ডের উপরটা ক্ষয়ে গিয়ে একটা শঙ্কু আকৃতির পাহাড়ে পরিণত হচ্ছে। মেসাবিউট থেকে শঙ্কু আকৃতির পাহাড়ে পরিণত হচ্ছে সেকেন্ড স্টেজে, এবং থার্ড স্টেজে গিয়ে সেটা কি হচ্ছে, মনাডনক, অর্থাৎ অবশিষ্টাংশ পাহাড়। অবশিষ্টাংশ প্রায় সমতল ভূমিতে পরিণত হচ্ছে জায়গাটা, আর বন্ধুর নেই, ক্ষয়ে গিয়ে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে অনেকটা ক্ষয়ে গিয়ে, এবং ক্ষইল কেন, কারণ নদীর কাজ, নদী ক্ষয় করেছে গিয়ে এটা মরণাক অবস্থা, এবং বাকি যে অংশটা সেটা প্লাবন ভূমি হিসেবে অবস্থান করছে। তো সেই মেসা বিউট, স্কার্প স্লোপ, সেলফ টোপোগ্রাফি, এসপ্ল্যানেড থেকে আলটিমেটলি সেটা সমপ্রায় ভূমিতে পরিণত হচ্ছে এবং অবশিষ্টাংশ হিসেবে মনাডনক দেখা যাচ্ছে। তাহলে হরিজন্টাল স্ট্রাকচারে ভূমিরূপের বিবর্তনের এই ধাপগুলো আমরা দেখছি, কোন ধাপে কোন ভূমিরূপ হচ্ছে সেটা দেখছি, এবং আলটিমেটলি ভূমিরূপটা এরকম অবস্থায় পরিণত হচ্ছে সেটা আমরা দেখছি। বলো, তাহলে আমরা হরিজন্টাল স্ট্রাকচারটা কভার করলাম। আবারও বলবো, ভূমিরূপগুলো মনে রাখবেন, কোন পর্যায়ে কি ভূমিরূপ তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে মনে রাখবেন। চলো এবার ধরুন ডোমাল স্ট্রাকচার, গম্বুজ, গম্বুজ গঠন, গম্বুজের মতো প্রায় গোলাকার অর্ধবৃত্তের মতো ভূপৃষ্ঠের একটা অংশ ধরুন ফুলে উঠেছে, লুচির মতো ফুলে উঠেছে, সেই জায়গাটাকে আমরা বলছি ডোম, গম্বুজ। পুরো ভূমিরূপটাকে আমরা বলছি গম্বুজ গঠন, ডোমাল স্ট্রাকচার। কেন হয় এটা? অনেক কারণে হতে পারে। মূলত কোনো জায়গায় যদি ম্যাগমা উপর দিকে ওঠে, তাহলে শিলাস্তরের মধ্যে ম্যাগমা সঞ্চিত হয়ে, ম্যাগমাটা বাইরে পুরোটা আসলো না, শিলাস্তরের মধ্যে ম্যাগমাটা সঞ্চিত হয়ে রইল। আমরা উদ্বেদী আগ্নেয় শিলা পড়েছি, উদ্বেদী আগ্নেয় শিলা সম্পর্কে জানি যে নিচে থেকে ম্যাগমা উত্থিত হয়ে যদি ভূপৃষ্ঠে আসতে না পারে, শিলাস্তরের মধ্যে সঞ্চিত হয়ে যায়, তখন আমরা তাকে উদ্বেদী ভূমিরূপ বলি। তো উদ্বেদী ভূমিরূপে যেখানে ম্যাগমাটা ফুলে উঠছে, উঁচু হয়ে যাচ্ছে, তার সাথে সাথে ভূমিরূপটাও কিন্তু উঁচু হয়ে যায়, যেমন ব্যাথলিথ, যেমন ল্যাকোলিথ, ভূপৃষ্ঠটা উত্তলাকৃতি হয়ে যায়, উঁচু হয়ে যায়, ফুলে যায়। তো সেই সবকটা জায়গাতে এই ডোমাল স্ট্রাকচার তৈরি হয়, গম্বুজ গঠন তৈরি হয়। ঠিক আছে, গম্বুজ গঠন বোঝা গেল। আমরা এক্সাম্পলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি গম্বুজের অনেক টাইপ আছে, কেলাসিত হয়, আর একটা হয় লবণ গম্বুজ, আর একটা হয় বক্র গম্বুজ। এগুলোতে আমরা আসবো, গম্বুজের শ্রেণী। ওভারঅল আমি কারণটা বললাম। ব্যাথলিথ গম্বুজ, যে কেলাসিতর মধ্যে আমরা ব্যাথলিথ পাচ্ছি, ল্যাকোলিথ পাচ্ছি, আগ্নেয়গিরি। লবণ গম্বুজে কি হয়, শিলাস্তরের মধ্যে লবণ সঞ্চিত হয়ে উঁচু হয়ে যায়, ডোমাল স্ট্রাকচার। আর বক্র, কোন স্থান বেঁকে গিয়ে, প্রেশারের কারণে বেঁকে গিয়ে গম্বুজ তৈরি হতে পারে। তাহলে এতগুলো টাইপ গম্বুজ গঠনে হয়। এবার কি আরো কিছু বৈশিষ্ট্য কি,
গম্বুজ গঠনযুক্ত অঞ্চলে কি দেখতে পাওয়া যায়? কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী দেখা যায় গম্বুজ গঠনে। কেন? খুব স্বাভাবিক কেন্দ্র বিমুখ, কারণ জায়গাটা উঁচু জায়গা। সেই জায়গাতে যদি নদী বিন্যাস হয়, নদী যদি তৈরি হয়, তাহলে জলটা বিপরীত দিকেই চলে যাবে। তাহলে এখানে কিন্তু অবশ্যই কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাহলে এটা বোঝা গেল কেন এখানে কেন্দ্র বিমুখ হচ্ছে। আর একটা হয়, এখানে কেন্দ্রমুখীও হতে পারে। কি করে হবে? ওপর থেকে নিচুতটা কি করে হবে? যখন ক্ষয়ে যাচ্ছে উপরের অংশটা, গম্বুজ গঠন যখন, কারণ এটা উঁচু জায়গা এবং উপরটাই হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা, সেখানটা যখন খাত তৈরি হয়ে যায়, গর্ত তৈরি হয়ে যায়, তখন আশপাশের অঞ্চল থেকে সেই নিচু অংশে নদী এসে পড়ে। এটা যদি পরবর্তীকালে হয়, তখন সেখানে কেন্দ্রমুখী বা রেডিয়াল প্যাটার্ন হতে পারে। অন্যান্য অংশের মতো এখানেও কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট, রিসিকুয়েন্ট সমস্ত রকম নদী এখানে দেখা যায়। ঠিক আছে? অনুগামী নদী, বিপরা নদী, পূর্ববর্তী নদী, সব ধরনের নদী বিন্যাস এখানে দেখতে পাওয়া যায়। তো ক্লাসিফিকেশনে আমরা ডিটেলে আসবো। এখানে আমরা দেখছি যে ক্লাসিফিকেশনটা এইভাবে করা রয়েছে। এবার কোনটাকে কি বলা হয়, কোন ক্লাসিফিকেশনটা কি বলা হয়, এখানে ওভারঅল স্ট্রাকচারটা দেখে নিন যে একটা কেলাসিত গম্বুজ হয়, একটা লবণ গম্বুজ হয়, একটা বক্র গম্বুজ হয়। কেলাসিতর মধ্যে আগ্নেয় গম্বুজ সবকটা কেলাসিতর মধ্যে পড়ছে। লবণ সঞ্চয়ের ফলে লবণ গম্বুজ, প্রশস্ত বক্র গম্বুজ এটা বেঁকে যাওয়ার ফলে। আমরা এখানে ডিটেল দেখে নেব। কেলাসিত গম্বুজ, তার মধ্যে ব্যাথলিত গম্বুজ। ব্যাথলিত আমরা জানি ম্যাগমা যখন অনেক বড় স্থানে সঞ্চিত হয়ে যায়, বাইরে আসতে পারে না, গোলাকারে সঞ্চিত হয়ে যায়, বিশাল বড় সেই ভূমিরূপটা উন্মুক্ত হয়ে পড়ে ক্ষয়ের ফলে, ভেতরটা উন্মুক্ত হয়, তখন আমরা তাকে ব্যাথলিত বলি। তো সেই ব্যাথলিতের যদি গম্বুজাকৃতি হয়, তখন আমরা তাকে ব্যাথলিত গম্বুজ বলবো। ঠিক একইভাবে ল্যাকোলিথ, উল্টানো সরার মতো যদি যেটা হয়, তাকে আমরা ল্যাকোলিথ বলছি। হেনরি মাউন্টেন, উটা, উটা রাজ্যের হেনরি মাউন্টেন, উত্তল, এই যে এক্সাম্পলগুলো, এটা মনে রাখবেন। ব্যাথলিথ কোথায় দেখা যায়? আমেরিকার ব্ল্যাক হিল, ব্ল্যাক হিল অঞ্চলে। আমরা অগ্নুৎপাতটা আমি এখনো করাইনি, অগ্নুৎপাত, উদ্বেদী অগ্নুৎপাতের এই এক্সাম্পলগুলো আবার আসবে এবং এগুলো এতটা প্রমিনেন্ট এক্সাম্পল, আপনাদের বারবারই বলছি এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে করবেন। যেখানে যত ভূমিরূপ আছে, যা আছে, এক্সাম্পল বাদ দেবেন না। কেন? কারণ বাস্তবে আছে এটা, তবে আমরা পড়ছি, কোথায় আছে সেটা জানাটা প্রয়োজন। তো যেহেতু এটা উদ্বেদী অগ্নুদ্গামী ভূমিরূপের পাবেন, আবার এখানে বিভিন্ন স্ট্রাকচারে, ডোমাল স্ট্রাকচারের মধ্যে এক্সাম্পলগুলো পাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিল, সেটা কিন্তু একটা ব্যাথলিত গম্বুজ। ল্যাকোলিথ গম্বুজ, হেনরি পর্বত, এটা আমেরিকাতে আছে। এটা হলো আর কি আগ্নেয়গিরি গম্বুজ গঠন। এখানেও কি হয়, ভূবন্তরে গ্যাস বাইরে বেরিয়ে আসতে থাকে, তখন ভূপৃষ্ঠ বেঁকে গিয়ে গম্বুজ তৈরি হয়। ঠিক আছে? কেন্টাকি সেলভি কাউন্টি জ্যাপথা গম্বুজ বা ইলিনয়ের কাউন্টি হিক্স গম্বুজ, এগুলো মনে রাখবেন। হাফিজা, আপনি আবার হ্যান্ড রেজ করেছেন, আমি জানি না এটা কি ভুল হয়ে হয়ে যাচ্ছে নাকি। কারো কিছু বলার থাকলে আমাকে মেসেজ করে দেবেন, মানে চ্যাটে আমাকে বলে দেবেন, স্যার এটা বুঝতে পারছি না বা এটা আরেকবার বলুন, বা যে কোনো কিছু বলার থাকলে আমাকে মেসেজ করে দেবেন। বেশ, তো আগ্নেয় সংক্রান্ত গম্বুজগুলো আমরা পড়লাম। এবার লবণ, লবণ যদি কোথাও সঞ্চিত হয়, সচল লবণ মানে কি, ধরুন লবণের, আপনারা জানেন যে কৈশিক প্রক্রিয়াতে লবণ মাটির ওপরে উঠে আসতে পারে। তো সেই লবণের চলাচল, দ্রবণ দ্রবীভূত হয়ে জলের সাথে লবণ চলাচল করে ভূবন্তরে। তো সেটা যদি কোথাও সঞ্চিত হয়, তার প্রেসারে ভূপৃষ্ঠ বেঁকে গিয়ে গম্বুজ আকৃতি হতে পারে। এটা গম্বুজ, লবণ গম্বুজ। ব্রড ডোমাল ভার্বস, প্রশস্ত বক্র গম্বুজ, যেখানে শিলাস্তরের নতি কম হয়, খালি চোখে বাঁকা মনে হয়, বক্র গম্বুজ। জুরাসিক এজ, সেই সময় এটা দেখা যায়, এরকম
তৈরি হয়েছিল অনেক জায়গাতে। দেখুন এই জিনিসটা কি হয়, একটা বিরাট অঞ্চল, বড় অঞ্চল, সেখানে গম্বুজটা বোঝা যায় না, এতটাই বড়। জায়গাটা বাঁকা, গম্বুজের মতো উত্তল, কিন্তু জায়গাটা এতটাই বড়, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় না। এইটাকে আমরা বলছি কি প্রশস্ত বক্র গম্বুজ, ব্রড ডোমাল ভার্ভস। মেক্সিকোর সিনসিনাটি আর্চ, নাসভিল, আমেরিকার এই এক্সাম্পলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বক্র গম্বুজ ডোমাল স্ট্রাকচারটা আমেরিকা যুক্তরাষ্ট্রে বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো কি পড়লাম আমরা, গম্বুজের ক্লাসিফিকেশনটা পড়ে নিলাম, শ্রেণী বিভাগটা পড়ে নিলাম। এবার দেখুন এখানে কি ভূমিরূপ তৈরি হয়। একটা ডোমাল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে। জলনিগম প্রণালী কি হবে, প্রথমে এখানে কিন্তু কেন্দ্রবিমুখ জলনিগম প্রণালী হবে, এবং জায়গাটাতে কুয়েস্তা হকব্যাক দেখা যাবে, হোমোক্লাইনাল রিজ দেখা যাবে, একনত শৈলশিরা। তো এবার এখানে যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ে কোথায় কি ধরনের ভূমিরূপ তৈরি হয় সেটা আমরা দেখব। তো প্রথমে অনুগামী নদী, গম্বুজের উপর ভূমির ঢাল অনুসারে কতগুলো কনসিকুয়েন্স স্ট্রিম বা অনুগামী নদী তৈরি হয়। তো সেন্ট্রিফিউগাল যে ডেনিস প্যাটার্ন, কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী, সেটা প্রাথমিকভাবে দেখা যাবে, খুব স্বাভাবিক এটা। এবং অনুগামী নদীগুলো প্রবাহের সময় খাতের সৃষ্টি করে, ডিপ অ্যাঙ্গেল নদী, নদী যে খাত বরাবর যেখানে প্রবাহিত হচ্ছে সেখানে খুব গভীর খাতের তৈরি সৃষ্টি করে, কারণ ডোমাল স্ট্রাকচার যথেষ্ট উঁচু, উত্তল আকৃতির, তো সেখানে খুব স্বাভাবিকভাবে খাতটা দেখতে পাওয়া যাবে। হলো। এবার কিছু ট্রিবিউটারি শাখা নদী দেখতে পাওয়া যাবে। কনসিকুয়েন্ট যে রিভার সেটা আস্তে আস্তে গভীর হতে থাকবে, এবং এরা কি করবে, লম্ব দিকে ক্ষয় করবে, মস্তকের দিকে ক্ষয় করবে, দিয়ে গম্বুজের ওপর দিকে অগ্রসর হতে থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন, ধরুন এই যে ডোমাল স্ট্রাকচারের উপর নদী তৈরি হলো, এরা উপর দিকে বেশি ক্ষয় করে কারণ সেখানে ঢালটা বেশি, নিচের দিকে ঢালটা কমে যাচ্ছে। একটু ভালো করে ভেবে দেখুন, একটা নদী তার ঢালটা কিন্তু উপর দিকে সবচেয়ে বেশি, নিচের দিকে ঢালটা কমে যাচ্ছে, সেজন্য উপর দিকে সে বেশি ক্ষয় করে। আমরা কি বলি, মস্তকবর্তী ক্ষয়, হেডওয়ার্ড ইরোশন, মস্তকের দিকে ক্ষয়। তাহলে উপর দিকে যদি ক্ষয় বেশি হয় তাহলে কি হবে, এখানে অসংখ্য নদী রয়েছে, কল্পনা করুন উপর দিকে ডোমাল স্ট্রাকচারে অসংখ্য নদী রয়েছে এবং তার ক্ষয়টা বেশি হচ্ছে উপর দিকে। একটা সময় কি হবে, এরকম যেখানে উঁচু জায়গা ছিল সেটা বেশি বেশি ক্ষয়ে গিয়ে খাত তৈরি হবে, বেসিন তৈরি হবে। কেন, কারণ সেই জায়গাটা বেশি ক্ষয় হয়েছে, সেই জায়গাটা ঢাল বেশি ছিল। তাহলে এই জিনিসটা হবে। ঠিক যেমন কল্পনা করুন একটা মাথার মধ্যে টাক তৈরি হয়েছে, গর্ত তৈরি হয়ে গেছে, ক্ষয় বেশি হয়েছে এখানে। কি বললাম, বোঝা গেছে? তো এই জিনিসটা গম্বুজ অঞ্চলে বেসিনটা দেখতে পাওয়া যায়। আস্তে 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 এবার বেসিন তৈরি হয়ে গেল মানে সেখানে থেমে থাকবেন, এটা বড় হতে থাকে, বড় হতে থাকে, বড় হতে থাকে, এবং নিচেকার যে শিলা, উপরের শিলাস্তরটা পুরো ক্ষয়ে চলে যায়, নিচের শিলাস্তর বেরিয়ে আসে। তো এই জিনিসটা এখানে দেখা যায়। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত ভেতরের কেন্দ্রীয় অংশটা উন্মুক্ত হয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্ষয় চলতে থাকে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে দেখুন পরিণত অবস্থা, ম্যাচিউর স্টেজ। এতক্ষণ যৌবন পর্যায়ে ভূমিরূপ চলছিল, যৌবন পর্যায়েতেই কিন্তু ডোমাল স্ট্রাকচারের ওপরটা ক্ষয়ে গেছে, অনেকটা ক্ষয়ে গেছে। ডোমাল স্ট্রাকচারের উপরের যে ঢালযুক্ত অংশ সেটা ক্ষয়ে গেছে অনেকটা। এবং দেখুন মস্তকটা, মস্তকটা প্রায় সমতল হয়ে গেছে। এই যে লেয়ার, এই যে এটা এরকম গোল ছিল, এটা প্রায় সমতল হয়ে গেছে, এইটা দেখে বুঝতে পারবেন সমতল হয়ে গেছে। এবং এখানে নদীগুলো কি করেছে, বেঁকে বেঁকে নেমেছিল,
অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী দেখা যাচ্ছে, অ্যানিউলার ড্রেনেজ প্যাটার্ন দেখা যাচ্ছে, অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী দেখা যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা ডোমাল স্ট্রাকচার, এটা স্পেসিফিক একটা ভূমিরূপ, মানে নদী নকশা। অ্যানিউলার ড্রেনেজ প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি গম্বুজ গঠনের ওপরের দিকে। হলো, কিভাবে অঞ্চলটা বিবর্তন হচ্ছে সেটা দেখুন, ছবির মতো মনে রাখবেন। প্রথমে ডোম ছিল, মস্তকমুখী ক্ষয় হলো, মস্তকমুখী ক্ষয়ের ফলে ওপরটা খাত হয়ে গেল, ডোমাল স্ট্রাকচারের ওপরের অংশটা খাত হয়ে গেল, সেই খাতের মধ্যে আরো ক্ষয় হলো, নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়লো, এবং পরবর্তী স্টেজে পরিণত অবস্থাতে গিয়ে সেখানে অ্যানিউলার ড্রেনেজ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী, এটা জলনির্গমন প্রণালীতেও এক্সাম্পলে জিজ্ঞাসা করা হয় যেটা কোথায় দেখা যায়। তো ডোমাল স্ট্রাকচারে কিন্তু পার্বত্য অঞ্চলে তো বটেই, বিশেষত ডোমাল স্ট্রাকচারে অ্যানুলার ড্রেনেজ প্যাটার্ন তৈরি হয়। এবার এখানে যে শৈলশিরা থাকে সেটা যদি বেশি ঢালযুক্ত হয় তাকে হকব্যাক বলে, কম ঢালযুক্ত মৃদু ঢালযুক্ত হলে তাকে কুয়েস্তা বলে। হকব্যাক এবং কুয়েস্তা। হকব্যাক কুয়েস্তার কথা প্রত্যেকটা আমরা জায়গাতেই পেয়েছি, আর নতুন করে এটা বলার কিছু নেই। হোমোক্লাইনাল রিজ, হোমোক্লাইনাল মানে এক নত শিলা, একদিকে ঢাল থাকে, সেটাও এখানে দেখা যায়। তো এই ভূমিরূপগুলো ডোমাল স্ট্রাকচারে ইম্পর্টেন্ট। আর কি বার্ধক্য অবস্থা, বার্ধক্য অবস্থা দেখুন, আমরা এই যে এই ওপরের যে অংশটা ক্ষয়ে গেছে, যেখানে অ্যানুলার ড্রেনেজ প্যাটার্ন তৈরি হয়েছিল, ঠিক এই সমতল অংশটার উপরের দিকে, এখানে দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন সেই জায়গাটাতেই হকব্যাক কুয়েস্তা এগুলো ক্ষয়ে গিয়ে অবশিষ্টাংশ উঁচু নিচু একটা ভূমিরূপে পেনিপ্লেনে পরিণত হয়, পেনিপ্লেনে পরিণত হয়, সমপ্রায় ভূমিতে পরিণত হয় এবং একটা স্টেবল পর্যায়ে চলে আসে। এবার দেখুন যে জায়গাটা উঁচু ছিল সেটা অনেক বেশি ক্ষয় পেয়ে গেল এবং সেটা একটা নিচু অংশে পরিণত হলো। উঁচু জায়গাটা যেখানে ছিল সেটা এরকম খাত প্রাথমিকভাবে তৈরি হলো, তারপর সেটা আরো ক্ষয় পেয়ে গিয়ে নিচু অংশে পরিণত হলো, একটা বেসিনে পরিণত হলো যেখানে নাকি শৈলশিরা ছিল। তাহলে এটাকে আমরা অবশ্যই ইনভার্সন অফ রিলিফ বলতে পারি, বিপরীত অবস্থা। উচ্চভূমিটা একটা উপত্যকায় পরিণত হয়, ডোমাল সৃষ্টে পরিণত হয়। তাহলে এই হচ্ছে ভূমিরূপের বিবর্তনের ফলে এটা তৈরি হয়। ডোমাল সিস্ট থেকে, ডোমাল সিস্ট মানেই হচ্ছে ড্রোমাল স্ট্রাকচারে যে উঁচু ভূমিরূপ সেটা, সেখান থেকে ডোমাল বেসিন পরিণত হচ্ছে, হোমোক্লাইনাল রিজ কুয়েস্তা হকব্যাক দেখা যাচ্ছে না, আলটিমেটলি ইনভার্সন অফ রিলিফে পরিণত হচ্ছে। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে। প্রথমে সেটা ডোমাল স্ট্রাকচারে উঁচু ভূমিরূপ ছিল, তারপরে সেখান থেকে খাত তৈরি হলো, ওই যে এই যে খাতটা তৈরি হচ্ছে এটার কথা বলা হচ্ছে, তারপরে কুয়েস্তা হকব্যাক এগুলো তৈরি হচ্ছে ক্ষয় পাওয়ার ফলে, এবং আলটিমেটলি সেটা খাত, ইনভার্সন অফ রিলিফ, বৈপরীত্য ভূমিরূপে পরিণত হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ভূমিরূপের, ভূমির বিবর্তনের সাথে সাথে এই পরিণতি, এই পরিস্থিতি আসছে। তাহলে বোঝা গেল। আচ্ছা, এই এই জায়গাগুলো আমি একটু জিজ্ঞাসা করবো আপনাদের, আমাকে একটু জানান যে বোঝা যাচ্ছে কিনা। আমি যতটুকু বললাম, যেগুলো বলেছি, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। চ্যাটে আমাকে একটু জানাবেন দেরি না করে। হ্যাঁ, আতিউর বলছেন ঠিক আছে। আর বাকি রিনা, হাফিজা, আপনারা একটু জানান বোঝা যাচ্ছে কিনা। ডোমাল স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, ডোমাল স্ট্রাকচারটা স্পেসিফিক্যালি খুব ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভূমিরূপ আপনারা একটা খাতা তৈরি করবেন, সেই খাতাতে যত ভূমিরূপ যা যা আছে সবটা সবটা কিন্তু আপনারা আলাদা করে লিখে রাখবেন এবং রিভিশন করবেন। মেন নোটসটা দেখবেন আর বারবার সেই খাতার লেখা পড়ে রিভিশন করবেন, নাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। রিভিশনটা মাস্ট।
ডিভিশন না হলে কিছুই মনে থাকবে না। অনেক অনেক ইনফরমেশন এখানে আছে। বাকিরা একটু রেসপন্স করবেন, বোঝা যাচ্ছে কি না, হ্যাঁ কিংবা না উত্তর দিন কিছু একটা। আচ্ছা, হাফিজা বলছেন ডাউট আছে। কি ডাউট আছে একটু বলুন। প্রত্যেকটা ছবি ধরে ধরে, প্রত্যেকটা টার্ম ধরে ধরে আমি বললাম। কি ডাউট আছে একটু বলুন। কোন জায়গাটা ডাউট আছে সেটা বলুন। একটু ফাস্ট রিপ্লাই করবেন। আতিউর 9টা 16-তে বলেছেন, আপনারা 9টা 17-18 পর্যন্ত চলে যাচ্ছে। এত সময় নষ্ট হলে তো হবে না। বলুন কি সমস্যা। যাই হোক, আপনি মেসেজ করতে থাকুন। হ্যাঁ, কুয়েস্তা হকব্যাক। কুয়েস্তা হচ্ছে, দেখুন, একটা হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিরূপ। ঠিক আছে? এই যে হকব্যাক, যেটা, এটা শৈলশিরা একটা, ঠিক আছে? এটা কল্পনা করুন একটা শৈলশিরা উঁচু অংশ। ঠিক আছে? খাড়া ঢাল, হকব্যাক। একটা শৈলশিরা রয়েছে যার ঢালটা অনেক বেশি, অনেক স্টিপ, সেটা হচ্ছে হকব্যাক। আর যখন সেই শৈলশিরার ঢালটা কম হয়, ক্ষয়ে যায়, উপরের অংশটা ক্ষয়ে গিয়ে ঢালটা কমে যায়, তখন যে ভূমিরূপটা তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে কুয়েস্তা। শূকরের পিঠের মতো দেখতে হলে সেটাকে বলা হচ্ছে হকব্যাক। আর যখন ঢালটা অনেকটা কমে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে কুয়েস্তা। ঠিক আছে? এটা শৈলশিরা ছাড়া কিছু নয়, অবশিষ্ট শৈলশিরা। শৈলশিরা মানে উঁচু অংশ, সেটা যখন অনেকটা ক্ষয়ে যাচ্ছে, ঢাল অনেকটা কমে যাচ্ছে, তখন কুয়েস্তা। আর তার আগে খাড়া ঢাল হলে তাকে বলা হচ্ছে হকব্যাক। ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। আপনি মেসেজ করবেন যদি না বোঝা যায়, আমি তারপরে আসছি। চ্যুতিটা আমি তার মধ্যে বলে নিই। ফল্টেড স্ট্রাকচার, চ্যুতি। চ্যুতি আপনারা জানেন যে স্থানচ্যুত হওয়া, একটা শিলা অন্য শিলা থেকে সরে যাওয়া, স্থানচ্যুত হওয়া, তাকে চ্যুতি বলে। তো চ্যুতির ফলে কি ভূমিরূপ তৈরি হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ভৃগু। চ্যুতিতে একটা শিলা অন্য শিলা থেকে সরে যায়, যে শিলাটা উপর দিকে উঁচু হয়ে অবস্থান করে তাকে বলে ভৃগু, চ্যুতি ভৃগু। ভৃগু মানেই হচ্ছে উঁচু অংশ, উঁচু শৈলশিরা, উঁচু অংশ, তাকে বলা হচ্ছে ভৃগু। তো চ্যুতি ভৃগু, যখন চ্যুতির ফলে একটা ভৃগু তৈরি হচ্ছে, উঁচু অংশ তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে চ্যুতি ভৃগু। ফল্টেড স্ট্রাকচার এটা দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে আর কি দেখতে পাওয়া যায় এখানে ভৃগু ছাড়া? ধাপ, সোপান, স্টেপ। অনেকগুলো চ্যুতি যদি সমান্তরালে পরপর পরপর নেমে আসে, তখন যে ধাপ তৈরি হয় তাকে বলা হচ্ছে স্টেপ ফল্ট, থ্রু ফল্ট, সোপান চ্যুতি, পরিখা চ্যুতি। ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এরকম ধরনের সোপান চ্যুতি এখানে দেখতে পাওয়া যায়। এটাকে গ্রাবেনও বলা হয়। গ্রাবেন, অনেক সময় এরকম টার্ম দিয়ে প্রশ্ন হবে, টার্ম, গ্রাবেন। তো তখন বুঝে নিতে হবে যেটা ধাপের কথা বলা হচ্ছে, থ্রু ফল্টের কথা বলা হচ্ছে, এটা স্টেপ ফল্টের কথা বলা হচ্ছে। জার্মানি ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ। গ্রস্ত উপত্যকা, রিফট ভ্যালি, দুটো উঁচু অংশের মধ্যবর্তী যে নিচু অংশ, দুটো আহ, স্তূপ পর্বত পরে উঠে গেছে পাশাপাশি, নিচের যে নিচু উপত্যকা তাকে রিফট ভ্যালি বলা হচ্ছে। গ্রস্ত উপত্যকা বলছি আমরা বাংলাতে। আচ্ছা, এবার একটা বলুন তো, স্তূপ পর্বত আর হোস্ট,
এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সূক্ষ্ম তফাৎ আছে। হোস্ট আর স্তূপ পর্বত। একটু আমাকে মেসেজে লিখে জানান তো কোনটা স্তূপ পর্বত আর কোনটা হোস্ট? কি তফাৎ? কি তফাৎ? হোস্ট আর স্তূপ পর্বতে কি তফাৎ? একটু আমাকে মেসেজে লিখে জানান। এটা জানাটা খুব দরকার, খুব কমন একটা কনসেপ্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা আমাকে জানান। জানা আছে কি? না জানা থাকলে না লিখে দেবেন, জানা থাকলে একটু মেসেজ করে বলবেন যে স্যার হোস্ট আর স্তূপ পর্বত এইটুকু তফাৎ আছে। খুব ইজি এটা। আমি বললাম হোস্ট আর স্তূপ পর্বতের মধ্যে কি তফাৎ? হোস্টের আমি ডেফিনেশন চাইনি। আচ্ছা, আমি এটা বলে দিই সময় নষ্ট না করে। স্তূপ পর্বত হোস্ট মানে বেসিক্যালি স্তূপ হোস্ট হচ্ছে ওয়ান টাইপ অফ স্তূপ পর্বত। স্তূপ পর্বত একটা ধরন। বেসিক্যালি স্তূপ পর্বত কি হয়, সোজা হয়, সোজা খাড়া উপর দিকে উঠে যায়। যখন সেটা একটু হেলে থাকে, একটু তির্যক ভাবে উত্থিত হয়, একটু হেলে উত্থিত হয়, তাকে আমরা বলি হোস্ট। ঠিক আছে? তির্যক ভাবে যখন হয়, একটু চাপটা কোনো দিকে বেশি পড়ে, তখন সেটা বেঁকে হেলে গিয়ে উত্থিত হয়। এই যে হেলে রয়েছে যেটা, তাকে আমরা বলছি হোস্ট। নর্মালি স্তূপ পর্বত হচ্ছে সোজা স্ট্রেট, সোজা উপরের দিকে উঠে যায়। যখন হেলে যাচ্ছে তাকে বলছি হোস্ট। এইটুকু তফাৎ, এটা মনে রাখবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমাদের সাতপুরা বিন্ধ্য পর্বত আমরা জানি এটা হোস্ট, এবং নর্মদা যে উপত্যকার মধ্যে দিয়ে গেছে সেটা একটা গ্রস্ত উপত্যকা গ্রামীণ। ঠিক আছে? এবার হচ্ছে ফল্ট স্ক্রাব। ফল্ট স্ক্রাব আর ফল্ট লাইন স্ক্রাব, এটা খুব গুরুত্বপূর্ণ দুটো অংশ। চ্যুতি ভৃগু, চ্যুতির ফলে ওপরের দিকে যে অংশ, ওপরের দিকে, সেটা হচ্ছে ভৃগু হিসেবে উঁচু জায়গা হিসেবে অবস্থান করে ফল্ট স্ক্রাব। চ্যুতি রেখা ভৃগু, যখন সেই ফল্ট স্ক্রাবটা ক্ষয় কাজের ফলে উন্মুক্ত হয়ে পড়ে, বিভিন্ন জিওমরফিক এজেন্ট, নদী বা বিভিন্ন কারণে যখন ক্ষয় পায়, তাকে আমরা বলছি চ্যুতি রেখা ভৃগু, ফল্ট লাইন স্ক্রাব। এবার এই ফল্ট লাইন স্ক্রাবটা নানান ধরনের হয়। চ্যুতি যুক্ত অঞ্চলে ভূমিরূপের বিবর্তনের যে বিভিন্ন ধারা, তার ফলে ক্ষয়ের মাধ্যমে এই ভূমিরূপটা বিবর্তিত হয়, ধীরে ধীরে পরিবর্তিত হয়, নানান রকমের তখন চ্যুতি ভৃগু, চ্যুতি রেখা ভৃগুতে পরিণত হয়। কি কি টাইপ আছে? নর্মাল কনসিকুয়েন্ট, রিভার্স অবসিকুয়েন্ট বিপরীত, বিপরাচ্যুতি রেখা ভৃগু, রিসিকুয়েন্ট পুনর্ভবাচ্যুতি রেখা ভৃগু, বিমিশ্র মিক্সড, সাবডেট, কম্পোজিট ফল্ট লাইন স্ক্রাব, আর হচ্ছে এক্সামড ফল্ট লাইন স্ক্রাব। এই পাঁচটা টাইপের চ্যুতি রেখা ভৃগু আছে, এবং চ্যুতিযুক্ত অঞ্চলে ভূমিরূপে বিবর্তনের মধ্যে এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ বিবর্তন মানে কি, ধীরে ধীরে সেটা পাল্টে যাচ্ছে। চ্যুতি ভৃগু থেকে কখনো নর্মাল অনুলেখ চ্যুতি রেখা ভৃগু, কখনো বিপরাচ্যুতি রেখা ভৃগুতে পরিণত হচ্ছে, কখনো সেটা পুনর্ভবাচ্যুতি রেখা ভৃগুতে পরিণত হচ্ছে, কখনো বিমিশ্র, কখনো এক্সাম সরি পরিণত হচ্ছে। তো আমরা এটাকে বলছি চ্যুতিযুক্ত অঞ্চলে ভূমিরূপের বিবর্তন। এইগুলোর মাধ্যমে এইভাবে এটা হচ্ছে। নেক্সট, নর্মাল কনসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব। নর্মাল, দেখুন এখানে একটা চ্যুতি হয়েছে, ওপরে শিলাস্তর দেখাচ্ছে, প্রথমের ডান দিকের ছবিটার কথা বলছি, এটা দেখা যাচ্ছে অনুলেখ চ্যুতির বিহু, নদীর ক্ষয়কাজ হচ্ছে এবং একটা নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, আমরা বলছি ফল্ট লাইন স্ক্রাব তৈরি হচ্ছে। নর্মাল, কনসিকুয়েন্ট কেন না,
অনুগামী নদী তৈরি হচ্ছে, সেই অনুগামী নদী তার ক্ষয়ের ফলে এই চ্যুতিরেখা ভৃগু তৈরি হচ্ছে। নরমাল সাধারণ চ্যুতিরেখা ভৃগু, এর মধ্যে কোনো অসাধারণত্ব নেই। নদী তৈরি হয়েছে, সেখানে ক্ষয় পাচ্ছে ভৃগুটা, আমরা বলছি নর্মাল ফল্ট লাইন স্ক্রাব। এটা হলো। আর দেখুন বিপরা, অবসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব। বিপরা মানে কি? বিপরীত, উল্টো দিকে। এই যে চ্যুতির নর্মাল ঢাল, এই যে অংশ, এর যদি উল্টো দিকে, এর উল্টো দিকে যদি ক্ষয় বেশি পায়, অবসিকুয়েন্ট রিভার কি হতো? অবসিকুয়েন্ট রিভারের ডেফিনেশন কি? যেটা সাধারণ ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, বিপরীত ঢালে প্রবাহিত হয়, তাকে আমরা অবসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব বলি। মূল ঢালের বিপরীত দিকে ঢালটা থাকে, অবসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব। ঠিক আছে? চ্যুতির যে মূল ঢালটা আছে, সেই ঢালের উল্টো দিকে ক্ষয় হচ্ছে, আমরা বলছি অবসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব। এই যে জায়গাটা, এখানে ক্ষয় হচ্ছে। পুনর্ভবা, রিসিকুয়েন্ট। এখন অবসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব যেখানে তৈরি হলো, বিপরা চ্যুতিরেখা ভৃগু যেখানে তৈরি, এই দিকে ক্ষয় পাচ্ছে, উল্টো দিকে, এখানে ক্ষয় বেশি হচ্ছে। এখন এই জায়গাটা যদি আবার উপর দিকে উঠে যায়, এই দেখুন এখানে ছবি দেখুন পরিষ্কার, এই জায়গাটা উপর দিকে উঠে গেছে, এই জায়গাটা উপর দিকে উঠে গেছে, তখন আবার এখানে ক্ষয় তৈরি হয়, আরো ক্ষয় পেয়ে যায়, নতুন ক্ষয় কাজও তৈরি হয়। তো নতুন যে ফল্ট স্ক্রাব এখানে তৈরি হচ্ছে, নতুন চ্যুতির ভৃগু যখন তৈরি হচ্ছে, তাকে আমরা বলছি রিসিকুয়েন্ট, পুনর্ভবা, মানে আবার সেটা এলো, আবার সেটা এলো, এখানে ক্ষয় বেশি হচ্ছিল, ক্ষয় বেশি হচ্ছিল, আরো বেশি ক্ষয় বৃদ্ধি পেতে থাকলো। এটাকে আমরা বলছি রিসিকুয়েন্ট ফল্ট লাইন। রিসিকুয়েন্ট কেন? কারণ এখানে পুনরায় উত্থান হয়েছে, ক্ষয় তো হয়েছিল, ক্ষয় হয়েছিল, সেখানে অবসিকুয়েন্ট হয়ে গেছিল, আবার উত্থান হলো, আবার উঠলো সেই জায়গাটা, আপলিফট হলো, সেখানে আবার নতুন ক্ষয় হচ্ছে বলে আমরা এটাকে বলছি রিসিকুয়েন্ট, পুনর্ভবা, রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব। ঠিক আছে? খুব ভালো করে সূক্ষ্ম তফাৎগুলো মনে রাখবেন। অবসিকুয়েন্টে কি হচ্ছে? অবসিকুয়েন্টে উল্টো দিকে ক্ষয় হচ্ছে, যেখানে ক্ষয় কম হওয়ার কথা সেখানে ক্ষয় হয়ে যাচ্ছে, এই জায়গাতে ক্ষয় বেশি হচ্ছে। আর এই জায়গাটা যদি আবার উত্থিত হয়, আবার এখানে আরো ক্ষয় বেশি হচ্ছে, তখন আমরা রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব বলছি। এই তফাৎটুকু বুঝেছেন কিনা আমাকে একটু মেসেজ করে জানান। অবসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব আর রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব, এগুলো বুঝতে পেরেছেন কি আমাকে একটু বলবেন। একটু লিখে আমাকে জানান যেটা বোঝা গেছে। বেশ, ঠিক আছে, আমি তাহলে পরের ভূমিরূপটাতে যাচ্ছি। বিমিশ্র, কম্পোজিট বৈষম্যমূলক ক্ষয় হচ্ছে এখানে। এখানে দুরকমই ক্ষয় দেখতে পাওয়া যাচ্ছে, চ্যুতি ভৃগুতট রয়েছে, কোমল শিলা রয়েছে, ক্ষয় পাচ্ছে, এটা হলো। দ্বিতীয় ক্ষয়চক্রে সেখানে রিসিকুয়েন্ট দেখা যাচ্ছে, আবার পুনর্ভবা দেখা যাচ্ছে, অর্থাৎ নর্মাল চ্যুতিরেখা ভৃগু তৈরি হচ্ছে, আবার সেই জায়গাটা উত্থিত হচ্ছে, উত্থিত হয়ে আবার সেখানে পুনর্ভবা চ্যুতি রেখা ভৃগু তৈরি হচ্ছে। আগেরটা অবসিকুয়েন্টের উপর হয়েছিল, অবসিকুয়েন্টের উপর যখন হচ্ছে, তখন আমরা সেটাকে
রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব বলছি। এখানেও কিন্তু দ্বিতীয় ক্ষয়চক্রে আবার রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব তৈরি হচ্ছে নর্মাল ফল্টের সাথে, নর্মাল ফল্ট লাইন স্ক্রাবের সাথে। তো যেহেতু দুটো একসাথে রয়েছে, নর্মাল ফল্ট লাইন স্ক্রাবও রয়েছে, আবার রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাবও রয়েছে, তখন আমরা তাকে কম্পোজিট বলছি। দুটো একসাথে হচ্ছে। এখানে কি ছিল? এখানে কিন্তু অবসিকুয়েন্টের উপর হয়েছিল, অবসিকুয়েন্টের উপর এখানে রিসিকুয়েন্ট হয়েছিল। এখানে কিন্তু অবসিকুয়েন্টের উপর হচ্ছে না, এটা নর্মাল ফল্ট লাইন স্ক্রাবের উপর রিসিকুয়েন্ট হচ্ছে। সেই জন্য এটাকে আমরা বলছি কম্পোজিট। দুটো একসাথে হচ্ছে, নর্মাল ফল্ট লাইন স্ক্রাব প্লাস রিসিকুয়েন্ট ফল্ট লাইন স্ক্রাব, দুটো একসাথে হচ্ছে বলে আমরা এটাকে এরকম নাম দিয়েছি। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা খুব গুরুত্বপূর্ণ, কম্পোজিট ফল্ট লাইন স্ক্রাব। তাহলে এটাও কিন্তু দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে, ক্ষয়চক্রের দুটো পর্যায়ে যেহেতু উত্থান হচ্ছে, দ্বিতীয় পর্যায়টা দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে এক্সাম। চ্যুতি ভৃগু হলো, তারপর প্রচুর পরিমাণে ক্ষয় পেল, একটা জায়গাতে ক্ষয় পাচ্ছে আর একটা জায়গাতে জমা হচ্ছে। দেখুন, যেটা উপত্যকা, যেটা নিচু জায়গা ছিল, এখানে প্রথম অবস্থায় হোস্ট আর রিফ্ট ভ্যালি ছিল। রিফ্ট ভ্যালি মানে নিচেগ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত দুটো উঁচু জায়গা। দেখুন, এই ক্ষয় পেয়ে পেয়ে ক্ষয় পেয়ে পেয়ে উপত্যকায় সঞ্চিত হচ্ছে এবং উঁচু জায়গাগুলো ক্ষয় পাচ্ছে। ক্ষয় পেতে পেতে স্তূপ পর্বতগুলো দেখুন প্রায় সমতল হয়ে গেছে, যেখানে গ্রস্ত উপত্যকা ছিল সেখানটা কিন্তু উঁচু হয়ে রয়ে গিয়েছে। তো এই যে অংশ উঁচু হয়ে রয়ে গেল, এইটাকে আমরা বলছি এক্সাম ফল্ট লাইন স্ক্রাব। এটাও কিন্তু একটা ইনভার্সন অফ রিলিফ। কেন? কারণ যেখানে রিফ্ট ভ্যালি ছিল, যেখানে উপত্যকা ছিল, নিচু অংশ ছিল, সেটা হয়ে গেছে শৈলশিরা, সেটা হয়ে গেছে উঁচু। যেখানে স্তূপ পর্বত ছিল, যেখানটা উঁচু অংশ ছিল, সেটা কিন্তু বসে গেছে, সেটা ক্ষয় পেয়ে গেছে, সেটা নিচু হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলছি বৈপরীত্য ভূমিরূপ, ইনভার্সন অফ টোপোগ্রাফি, ইনভার্সন অফ রিলিফ। এখানেও কিন্তু বৈপরীত্য ভূমিরূপও দেখা যাচ্ছে এখানে। তাহলে হোস্ট, রিফ্ট ভ্যালি, এগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাচ্ছি, একটার জায়গাতে অন্য অবস্থানটা চলে আসছে, আমরা বলছি ইনভার্সন অফ রিলিফ। এবং এইটাকে যে ভৃগু তৈরি হচ্ছে, অর্থাৎ নিচু রিফ্ট ভ্যালিতে যে ভৃগু তৈরি হয়, প্রশ্ন হতে পারে রিফ্ট ভ্যালি গ্রস্ত উপত্যকাতে যে ভৃগু তৈরি হয় তাকে কি বলবো? তাকে বলবো এক্সাম ফল্ট লাইন স্ক্রাব। বোঝা গেছে? ছবিটা দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, যেখানটা নিচু জায়গা ছিল সেটা উঁচু হয়ে যাচ্ছে। কারণ দুটো কারণ, একটা হচ্ছে সেখানে ক্ষয়ীভূত পদার্থ এসে জমা হচ্ছে, আর তার সাথে সাথে স্তূপ পর্বতগুলো ক্ষয়ে যাচ্ছে। আলটিমেটলি এই ভূমিরূপ শেষে এই অবস্থার পড়ে সব জায়গাতেই কম বেশি দেখবেন শেষে গিয়ে ইনভার্সন দেখা যাচ্ছে, বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। এখানেও তাই দেখা যায়, চ্যুতির গঠনেও তাই দেখা যায়, ডোমাল স্ট্রাকচারও তাই ছিল, ভাঁজযুক্ত অঞ্চলেও তাই ছিল। বিপরীত অবস্থা, প্রথম যা থাকছে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বিপরীত অবস্থায় পরিণত হচ্ছে। এই আপনাদের কাজ হবে কোনটা কি ভূমিরূপ কোন জায়গায় দেখা যায় সেটা খুব ভালো করে মনে রাখবেন। দেখুন, এটার এই টার্ম বেসড বাংলাটাই করা হয়, এটার বাংলা আমরা ওইভাবে করি না, এই টার্মটা ধরেই করা হয়। কিছু কিছু জিনিস আপনাদের শুধু টার্মগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে টার্মটা মনে রাখবেন যে এক্সাম ফল্ট লাইন স্ক্রাব, ইংলিশে এটা মনে রাখবেন, ঠিক আছে? এটার বাংলা হয় না, আমরা কিন্তু ইংলিশ ধরেই টার্মটা মনে রাখি, ঠিক আছে? তাহলে আমরা যতগুলো স্ট্রাকচার আছে প্রত্যেকটা স্ট্রাকচারের ওপর ভূমিরূপগুলো কিন্তু কভার করলাম, ঠিক আছে? একদম প্রথম থেকে শুরু করে একনত গঠন, ঠিক আছে, তারপরে ভাঁজ গঠন, তারপর হরাইজন্টাল স্ট্রাকচার, অনুভূমিক গঠন, তারপর ডোমাল স্ট্রাকচার, গম্বুজ গঠন, এবং আলটিমেটলি ফল্টেড স্ট্রাকচার, চ্যুতিযুক্ত অঞ্চল। তো এই এতগুলো ভূমিরূপ এবং সেখানে নদী নকশা কিভাবে বিবর্তিত হয়, তার সাথে সাথে ভূমিরূপের যে কিভাবে বিবর্তন হয় সেটা আমরা দেখলাম।
তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আপনাদের যেটা কাজ, যেটা হবে সেটা হচ্ছে ভূমিরূপগুলো এখান থেকে খুব ভালো করে তৈরি করা, নদী নকশাগুলো তৈরি করা, এবং যেগুলো আমি পড়ানোর সময় বলছি যে এখান থেকে প্রশ্ন হতে পারে, আপনাদেরও যে এক্সট্রা যেগুলো মনে হচ্ছে এখান থেকে হতে পারে, খুব ভালো করে তৈরি করে নেন। পুরোটাই কনসেপ্টের উপর দিয়ে যাবে, তার সাথে এমসিকিউ তৈরি হওয়ার জায়গাগুলো আমি বলে দিলাম, তাদেরকে স্পষ্ট করে দিলাম। প্রত্যেকটা কিন্তু এখান থেকে মনে রাখবেন, প্রত্যেকটা মনে রাখবেন, প্রত্যেকটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে? ওকে, তাহলে এই অধ্যায়ের এই অংশটা কভার হলো, কমপ্লিট হলো। ঠিক আছে, ক্লাসটা এখানে কমপ্লিট করলাম। নমস্কার, ধন্যবাদ।